ঘড়ির কাঁটা বলছে এখন 6:45 আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, যেটা আমাদের এবারের ইচ্ছা যে বর্ষায় পুরুলিয়া কেমন দেখতে লাগে সেটাই দেখতে যাচ্ছি। পুরো এখান থেকে ট্রাফিক চালিয়ে যাচ্ছে। সাহেব আজকে পুরো ফুল মুডে, ঘুম থেকে উঠেই লেগে পড়েছে। কিন্তু বৃষ্টি হওয়া মানে তো শুভ না, যাওয়ার সময় ভালো, রাস্তা ক্লিন হয়ে যাচ্ছে, পরিষ্কার, লোকজন একদমই নেই, কোনো গাড়ি ঘোড়াই নেই। এত সকালে লোকজন, সেই জন্যই তো সকাল সকাল বেরোনো, যাতে আজকে আমাদের অনেকটা যাওয়া আছে এবং আমরা সুন্দরভাবে যাতে 280 কিলোমিটার এরকম বৃষ্টিতে আনন্দ করতে করতে যাবো। সঙ্গে চা আছে, খাবার দাবার সব আছে। বিশাল বৃষ্টি হচ্ছে, সামনে কিন্তু দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে। যাই হোক, খুব এক্সাইটেড। কোনো দিন এর আগে পুরুলিয়া যাইনি, যাব। আর খুব সুন্দর একটা রিসর্ট বুক করা হয়েছে, এখানে থাকবো। বর্ষার এরকম চারিদিক সবুজ হয়ে থাকে, সেগুলো দেখবো। পুরুলিয়াতে দুটো সিজন খুব মজার, একটা হচ্ছে পলাশের সময় যখন লাল হয়ে থাকে, আর একটা এই সময় যখন চারিদিক পুরো সবুজ পাতায় একদম ভর্তি থাকবে, জঙ্গল পাহাড়। চলো রাস্তায় দেখতে দেখতে যাই। কিছুটা যাওয়ার পরেই টোটোতে দেখা পেলাম পাড়াতুতো দাদা উন্নয়নের। তাকে টাটা বলে সোজা চললাম আরামবাগের দিকে। আর একটু যেতেই দেখি প্রতিশ্রুতি মাসি টোটোর থেকে এদিকে কাদা জলে ঝাঁপ মেরেছেন, তাকে ঠেলে তোলা হচ্ছে। পাশ কাটিয়ে আবার চললাম সবুজ ধান ক্ষেত পেরিয়ে সোজা জয়পুর ফরেস্টের দিকে। পাশ থেকে হঠাৎ করে মার্বেল দুটো ক্যারেক্টার শোঁ করে আমাদেরকে ওভারটেক করে চলে গেল। কোথা থেকে নীল সাদা একটা ব্রিজ এসে গেল, আর তার উপরে কি বিশাল একটা নদী। সেটা দেখতে দেখতে নিজেরাই নেমে পড়লাম নদীর ভেতর। কোনো মতে সাঁতরে উঠে পড়লাম ডাঙায়। তারপরে আবার সুন্দর পথ পেরিয়ে ছুটে চললাম জয়পুর ফরেস্টের দিকে। ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে চারিদিকে খেয়াল করছিলাম যে কোনো ওয়াইল্ড অ্যানিমালস চোখে পড়ে কি না। সামনেই চোখে পড়ল পিঠে ডাক ব্যাগ নিয়ে কিছু ফরেনার যাচ্ছে প্যাক প্যাক করতে করতে। বাঁকুড়ার কাছাকাছি আসতেই পেট পুজোটা সেরে নিলাম গরম গরম আলুর পরোটা আর ফুলকো লুচি দিয়ে। আমরা পুরুলিয়ায় ঢুকে গেছি। এখন একটা সুন্দর রাস্তার ধারে, টাইম ফর আ টি ব্রেক। বাড়ির থেকে ফ্লাস্কে করে চা নিয়ে এসেছি।
সুন্দর একটা নদীর উপরে আমরা দাঁড়িয়েছি, সেতুটা। এখন বর্ষাকাল বলে সব নদীতে প্রচুর প্রচুর জল। ওই দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে। এখান থেকে জামশেদপুরের দূরত্ব 60 কিলোমিটার আর অযোধ্যা হিলের মাত্র 65 কিলোমিটার। রাস্তার ধারে আবার একটা ছোট নদী দেখতে পেয়ে নেমে পড়েছি। এই সুন্দর নদীটার পাশে একটু ফটো সেশন করে আবার আমরা চললাম আমাদের ডেস্টিনেশন অযোধ্যা হিলের দিকে। দূরে পাহাড়ের রেখাগুলো আস্তে আস্তে চোখের সামনে বড় হতে শুরু করলো, আর আমরা তখনই বুঝতে পারলাম যে আমরা আমাদের রিসর্টের কত কাছাকাছি এগিয়ে এসেছি। সকালে যখন বেরিয়েছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে যখনই এলাম কোনো বৃষ্টির বই নেই, শুকনো খটখটে পুরো ওয়েদার। জঙ্গলের মধ্যে দিয়ে গুগল ম্যাপ দেখে দেখে রিসর্টের দিকে এগোতে থাকলাম। গুগল ম্যাপকে হার মানিয়ে বিফোর টাইম গাড়ি ঢুকিয়ে দিয়েছে আমার বন্দে ভারত ড্রাইভার। 1:30 বাজে আর আমরা ফাইনালি চলে এসেছি মাঠা পাহাড়ের একদমই কাছে মাঠা ফরেস্ট রিসোর্টে। খুব সুন্দর সাজানো রিসোর্টটা। আমাদের এইটা হচ্ছে থাকার টেন্ট। চলো ভেতরটা আগে দেখে নিই। সুইমিং পুল আছে, আর এমনি তাছাড়া হোটেলের মতো মানে পুরো বিল্ডিংয়ের ভেতরে ঘর আলাদা করেও রয়েছে। ফ্যামিলি নিয়ে আসার জন্য, বাচ্চাদের নিয়ে আসার জন্য খুবই সুন্দর জায়গা, আর উইকেন্ড ডেস্টিনেশন তো বেস্ট। অসাধারণ একটা সুইস টেন্ট, যার ভেতরে কি নেই। এত বড় একটা বেড যেখানে আরামসে 3 জন থাকা যায়, ওপরে ফ্যান, এসি, আর সব থেকে অবাক করা তো ছিল ওয়াশরুমটা। এত বড় একটা টিভি ছিল, কেটলি ছিল, টি কফি বানানোর সব স্যাশে ছিল, একটা সোফা ছিল। খুবই সুন্দর অ্যাকোমোডেশনটা। অ্যান্ড অবভিয়াসলি 4,500 টাকা রুম রেন্ট ছিল, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। তার সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওয়াশরুমের পাশে একটা ওয়ার্ড্রপ ছিল, এবং সব থেকে আশ্চর্য যেটা আমি হয়েছি, ওয়াশরুমে একটা হেয়ার ড্রায়ার ছিল। আমি বেকার বাড়ির থেকে টেনে টেনে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল থেকে ভিউ। আর এসেই আমরা স্নান করে গরম গরম খেতে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছে। চলো, আজকের মেনুতে হচ্ছে আমাদের পিস পোলাও আর মাটন কষা। কেমন লাগছে? এতটা জার্নির পরে কেমন লাগছে? শরীর ঠিক আছে? গলায় আওয়াজ নেই?
খেয়ে দিয়ে উঠেই গায়ে শক্তি করে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম চারিদিকে ক্যাম্পাসটা। একটা বট গাছের ঝুড়ি দেখে খুব উৎসাহিত হয়ে পড়লাম এবং এক্সপ্লেন করতে শুরু করলাম কি করে এরিয়াল রুটস গজায় ব্যানিয়ান ট্রি, অ্যাজ ইফ আমার ওখানে সব স্টুডেন্টসরা বসে আছে এবং আমি সবাইকে এক্সপ্লেন করছি এবং ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দারুণ সুন্দর একটা এনভায়রনমেন্ট, সত্যি যে কেউ গেলেই নিজের ছোটবেলাকে খুঁজে পাবে। একা একা কিছুক্ষণ ধরাধরি খেলে সোজা গেলাম একটা ভাত ঘুম দিতে। বিকেল হতেই চা নিয়ে চলে এলাম বাইরে। কি সুন্দর চারিদিকে আলো জ্বলে উঠেছে, আর বিকেলবেলা আমরা চা খেতে খেতে এই লনে বসে রয়েছি। আর পাশে বসেই পুরো পেছন দিকে সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর পুরো ক্যাম্পাসের ভেতরেই সুন্দর বাঁশির আওয়াজ দিয়েছে, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। এবং হ্যাঁ, বাঁশির আওয়াজে ঘুমটা ভাঙলো। সত্যি আজকে খুব টায়ারিং জার্নি ছিল, ঘুমটা খুব দরকার ছিল। সামনে একটা লনে এত সুন্দর লোকজন সবাই খেলাধুলা করছে, এবং গ্রুপে আসলে খুব খুব সুন্দর, গ্রুপে আসলে এনজয় করাটা অন্য লেভেলের হয়। তা দুজনে এসেও খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। এখানে কি আমরা দেখবো, ছৌ নাচ দেখবো? দেখা যাক, লেটস সি এখান থেকে ছৌ নাচ আসে কিনা, তাহলে তো একদম চেরি অন দ্য টপ হয়ে যাবে। এই পড়ন্ত বিকেলটা খুব সুন্দর লাগছে। দারুণ সুন্দরভাবে ইচ্ছা পূরণটা হয়ে গেল। হোটেল থেকেই এই ছৌ নাচের দলকে ইনভাইট করা হয়েছিল এবং সন্ধে হতে না হতেই দেখলাম পুরো মাইক্রোফোন, পুরো ব্যান্ডের সেট আপ শুরু করলো এবং ছৌ নাচের আর্টিস্টরা তৈরি হচ্ছিল, মুখোশ বা নানা রকম কস্টিউমগুলো পরে রেডি হচ্ছিলেন। সোজা চলে এলাম একদম নিজেদের চেয়ার সামনে নিয়ে। অপূর্ব, প্রায় 1-1.5 ঘন্টার একটা অনুষ্ঠান দেখলাম সামনাসামনি। আমি কখনো এর আগে ছৌ নাচ দেখিনি। এখানে আমরা মহিষাসুর মর্দিনী পালা দেখলাম, নিজেদের আঞ্চলিক ভাষায় পুরো বর্ণনা দিয়ে গানটাকে এবং নাচটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছিলেন, সত্যি দেখবার মতো। ইউনেস্কো কালচারাল হেরিটেজ লিস্টে ছৌ নাচ ইনক্লুডেড হয়েছে, এটা আমাদের সত্যিই প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে গর্বের ব্যাপার। এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নাচ নয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার ছৌ নাচ। তো ওড়িশার যেই ছৌ নাচটি আছে সেখানে মুখোশের ব্যবহার হয় না। দারুণ সুন্দর, এত ইলাবোরেটলি ডিটেলিং করা মুখোশগুলো, এবং ওরা যখন এই অ্যাক্রোব্যাটিক্সগুলো করছিল, মুখোশটা কোনো রকমভাবে কিন্তু মাটির সঙ্গে টাচ হচ্ছিল। দারুণ সুন্দর দক্ষতার সাথে নাচটাকে ফুটিয়ে তুলছিলেন। তোমার সামনে এসেছে এসে তোমার এসেছো এই মহিষা করে সত্যপতি আমার স্মরণ। ভগমা আমায় জেনে করেছিল তোমায় আমি সর্বভক্ত মাতার ত্রিলোকজন আমি অমর হয়ে থাকে, ত্রিলোকজন আমি অমর হয়ে থাকে। আরে বলছে না, তুমি জানো জন্মিলে মরতে হয়, জন্মিলে মরতে, এটা তুমি জানো, তাই তুমি অন্য কোনো করতে নাও না। আমার অন্য কোনো বোর নয় প্রয়োজন, কিন্তু আমায় আর প্রয়োজন অমরত্ব বোর, অমরত্ব বোর। শোনো বলছো, শোনো, আমি তোমার দিলাম সেই অমরত্ব বোর, কিন্তু আমরা অহংকারে বসীভূত হয়ে কোনদিন যদি নারী করে নির্যাতন, নারী করে অত্যাচার, সেগুলো করে অত্যাচার, তাহলে কেউ আমার দেওয়া করে সেই না তোর নারী হচ্ছে মরণ, নারী হচ্ছে মরণ।
মা দুর্গার বাহন সিংহ এসে গেছে এবং দুটো বাচ্চা সেই কস্টিউমটা পরে সিংহের অভিনয় করছে। এটা দেখে অরুণাচলে একটা ফোক ডান্স আমরা শো দেখেছিলাম, সেটার কথা খুব মনে পড়ছে। টিবেটিয়ান কালচারে এরকম ড্রাগন বা সিংহ বা ইয়াক সেজে নাচ করে। তো আমাদের এখানকার ফোক ডান্সের সাথে অরুণাচল বা টিবেটিয়ান যে ডান্স ফর্ম কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। রাত্রে আমরা খাবারটা ঘরেই নিলাম, আর আজকে রাত্রে ডিনার হচ্ছে রুটি আর চিকেন কষা। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কারণ স্ন্যাক্সে আমরা চিকেন শিক কাবাব নিয়েছিলাম, খুব ঝাল ছিল। শিক কাবাব খেতে খেতে ছৌ নাচ দেখেছি, কিন্তু এই চিকেনটা খুব সুন্দর হয়েছে এবং সকালবেলা মাটনটাও খুব সুন্দর হয়েছে। এটা একদমই কোনো ঝাল নেই, নন স্পাইসি, ক্রিমি, খুব সুন্দর খেতে হয়েছে। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠরে। উঠে যদি এরকম ভিউ দেখা যায়, আর কি চাই? গুড মর্নিং। খুব সুন্দর একটা সকাল, মেঘলা করে আছে, কিন্তু চারিদিকটা এত নিস্তব্ধ, পাখির আওয়াজ, খুব সুন্দর চারিদিকটা, মন ভরে যাচ্ছে। এইটা একদিনের স্টের জন্য খুব সুন্দর জায়গা। প্রপার্টিটা মাঠা ফরেস্ট রিসোর্ট। এখানে আসাটা কলকাতা থেকে বেশ কিছুক্ষণ সময় লাগে, এটা ফোন করে বুক করতে হয়, আমি নাম্বার নিচে দিয়ে দিচ্ছি। এখানে সার্ভিস খুবই সুন্দর, প্রকৃতির মাঝে একটা দিন কাটিয়ে যাওয়া। ঘুম থেকে উঠেই চারিপাশটা আরো ভালো করে দেখার জন্য হাঁটতে বেরিয়ে গেলাম। জঙ্গলের নাম বাঘমুন্ডি হলেও বাঘের দেখা মিলল না। বাঘের খোঁজাখুঁজি করতে করতে পেয়ে গেলাম একটা দারুণ জিনিস। এই যে ক্যামোফ্লেজ হয়ে বসে রয়েছেন কমন ইমিগ্রেন্ট। চারিদিকে প্রচুর প্রজাপতি, কি সুন্দরভাবে ক্যামোফ্লেজ করে আছে। পেয়ে গেলাম টার্মাইট হাব। এদেরকে হোয়াইট অ্যান্টসও বলে, কারণ এরা খুব সফট হয় এবং অ্যান্টের মতোই এদের কাস্ট সিস্টেম দেখা যায়, যেখানে ওয়ার্কার, সোলজার, কিং, কুইন দেখতে পাওয়া যায়। এদের নেস্ট খুব ইন্টারেস্টিং হয়। এই সাধারণ ল্যান্টানা ফুলও যে কি অসাধারণ লাগতে পারে, জঙ্গলে না আসলে বোঝাই যায় না। জঙ্গলের একটা নিজস্ব আওয়াজ আছে, গন্ধ আছে, সেটা মন প্রাণ দিয়ে চুপ করে অনুভব করতে হয়। যারা আমার মতো জঙ্গল ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। ওয়েস্ট বেঙ্গলের একদম ওয়েস্ট সাইডে অবস্থিত এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট, যেটা ছোটা নাগপুর প্ল্যাটো অঞ্চলের মধ্যে পড়ে, এবং সেই কারণে এখানকার মাটি বিশেষত ল্যাটেরাইট এবং রেড সয়েল, এবং এখানকার গাছপালা, পশু পাখিও অন্যরকম। সিঁড়ি বেয়ে কিছুটা পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল এবং আমাদের বেরোতে হতো, তাই আবার ফিরে এলাম হোটেলে। আমাদের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট ছিল। এসে দেখলাম এলাহি কাণ্ড, কি নেই! ইডলি, পোহা, লুচি, জিলিপি, কেক, পেস্ট্রি, মাফিন, স্যান্ডউইচ, ধোকলা, এত খাওয়া যায়? কিন্তু অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছি। খুবই সুন্দর খাবার দাবার, চাটা স্পেশালি ফাটাফাটি ছিল। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। মাঠা ফরেস্ট রিসোর্টকে বাই বাই বলে আমরা এখন রওনা দিয়েছি লোয়ার ড্যাম, আপার ড্যাম দেখতে যাচ্ছি। এগুলো দেখে আমরা আজকে যাব বরন্তি। আজকে আমাদের স্টে আছে বরন্তিতে। যা ব্রেকফাস্ট খেয়েছি, পুরো নেক্সট 3 আওয়ার্স আর কিছু লাগবে না। এখন শুধু
দেখতে দেখতে যাব, বামনি ফলস দেখবো। আর 3 ঘন্টা লাগবে আমাদের বরন্তি পৌঁছতে। চলো, লেটস গো। অযোধ্যা পাহাড়ে ওঠার রাস্তাটা ছবির মতো সুন্দর। এত সুন্দর রাস্তা, আর আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি। মেঘ করে রয়েছে একদিকে, একদিকে পাহাড়ের সারি 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 ছায়া, আর একদিকে জল দেখতে পাচ্ছি, একদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। উফ, মন ভরে গেছে। কি সুন্দর এখান থেকে ভিউটা লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা, শুধু সবুজ আর সবুজ। যেদিকে তাকাচ্ছি এত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। আপার ড্যামের দিকে যাওয়ার পথে একদম পাহাড়ের মাথায় এসে গেছি আমরা। এখানটা রাস্তাটা এত সুন্দর এবং খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। জার্নিটা ইটসেলফ এত এনজয়েবল। কলকাতা থেকে যদি পুরুলিয়া আসতে চাও ট্রেনে, যে কোনো ট্রেন যেটা পুরুলিয়া থামছে, পুরুলিয়া জাংশনে নেমে সেখান থেকে তোমরা কার রেন্ট নিতে পারো। অযোধ্যা পাহাড় পৌঁছতে 1 ঘন্টা টাইম নেয়, আর গাড়ির ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 1500 থেকে 2000 টাকার মতো পড়বে। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, যেটা তৈরি হয়েছে কিষ্টবাজার নালার উপরে। 2008 সালে এটা কমপ্লিট হয়েছে এবং ফাংশনাল তখন থেকেই, এবং এটার ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটি 900 মেগাওয়াট। আমরা নতুন নতুন জায়গার খোঁজে কত দূর দূরান্তে যাই, অথচ আমাদের হাতের কাছেই আমাদের নিজের রাজ্যে এত বৈচিত্র্যপূর্ণ জায়গা যে ছিল, এখানে না আসলে আমার সেটা অজানাই থাকতো। এটা হচ্ছে বামনি ফলস। বেশ 1000-দেড়েক সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, এবং যেহেতু শনি রবিবার ছিল তাই প্রচুর লোক ছিল, এবং বর্ষাকাল থাকায় ফলসে প্রচুর জলও দেখতে পেয়েছি আমরা। এখানে সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এবং এন্ট্রি ফি কোনো কিছু নেই। হঠাৎ করে একজন টারজানকে খুঁজে পেলাম জঙ্গলের মধ্যে। নিচের দিকে নামার সময় এই হেয়ার পিন লুপটা দেখতে পেয়ে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এখানটা। দূরের পাহাড়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই পাহাড়ে হচ্ছে না। দারুণ সুন্দর একটা ভিউ এখান থেকে এনজয় করলাম। পুরুলিয়াকে বেস করে আর যে যে জায়গাগুলো ঘুরতে যাওয়া যায় বা সাইট সিনের যে জায়গাগুলো, সেটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, দেউলঘাটা, গড়পঞ্চকোট, দুর্গাবেড়া, সীতাকুণ্ড, মুরুগুমা ড্যাম, ছাড়িদা বা যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। তাছাড়াও রয়েছে তুর্গা ফলস, মার্বেল লেক, এবং আরেকটা বিখ্যাত জায়গা হচ্ছে তেলকুপি। এখানে বেশ কিছু সিনেমার শুটিংও হয়েছে। পথে মুষলধারে বৃষ্টি নামলো, মানে সামনে সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর বিশাল জোরে বাজ পড়ছে। অদ্ভুত একটা রোম্যান্টিক ওয়েদার, এবং তার সঙ্গে রাস্তাও প্রায় জলে ডুবে ডুবে অবস্থা। এর মধ্যে আমরা এসে পৌঁছলাম বরন্তি ভিলেজ রিসোর্টে।
এই কটেজটাও খুব সুন্দর ছিল। আমরা প্রথমে লেকের ধারে টেন্টগুলো বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাভেলেবেল না থাকায় এই কটেজটা বুক করেছি। এটার খরচাও পড়েছে 2000 টাকা। এসি রুম উইথ টি মেকার, তার সঙ্গে খুব সুন্দর গিজার দেওয়া ওয়াশরুম। এখানের বুকিংও ওভার ফোন নেওয়া হয়, আমি ফোন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি। এখন প্রায় 3:30 বাজে। আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে এসেই আমরা লাঞ্চ করব, তাই আর সময় নষ্ট না করে সোজা চলে এসেছি লাঞ্চ করতে। দারুণ সুন্দর ফিশ থালি ছিল, শুক্তো, ডাল, বেগুনি, মাছের সুন্দর একটা প্রিপারেশন ছিল, চাটনি, পাঁপড় এবং সঙ্গে আইসক্রিমও ছিল। ভালো করে খেয়ে দিয়ে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। আশা ভাত খাচ্ছে। এবার মুখ ধুচ্ছে না জল খাচ্ছে? জল খাচ্ছে। লাইন দিয়ে যায়। সবাই লাইন দিয়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। ফিশ থালির সঙ্গে চাটনি, পাঁপড়, আইসক্রিম সব দিয়ে সে লাঞ্চ করে এখন আমরা লেকের দিকে যাচ্ছি। বৃষ্টিটা কমে গেছে, প্রচুর হাঁস, মুরগি। এই জায়গাটা যা লাগছে না, মানে এত সুন্দর যে লেকের ভিউটা পাবো এটা আমি আশাই করিনি। পুরো মেঘগুলো পাহাড়ের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বরন্তী লেক বা মুরুডিহি ড্যাম। তার একদম পাশে আমাদের এই রিসোর্ট। বিশাল একটা লন রয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খুব সুন্দরভাবে এনজয় করতে পারে, খেলতে পারে। বড়রাও খুব সুন্দর সময় কাটানোর অনেক কিছু রয়েছে। এখানে একটা হ্যামক রয়েছে, এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু চারিদিকটা মেঘলা হয়ে রয়েছে, সেই জন্য আমরা সানসেটটা দেখতে পাবো না। নেভার মাইন্ড, যেটা দেখতে পাচ্ছি সেটাই খুবই সুন্দর, এনজয় করছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে না নিতেই বেল বাজিয়ে কমপ্লিমেন্টারি চা দিয়ে গেল। উঠেই দেখলাম রিসোর্টটা আলোয় আলোকিত হয়ে গেছে, খুব সুন্দর ফোয়ারাতে লাইট দেওয়া হয়েছে। স্ন্যাক্স এসে গেছে, ফিশ ফিঙ্গার। তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় দারুণ সুন্দর একটা ভিউ পাওয়ার আশায়। ও আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আমরা বরন্তী লেকের ধারে এসেছি। খুব সুন্দর ওয়েদার আজকে, রোদ ঝলমলে, খুব
সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম পাঞ্চেত এবং মাইথন ড্যাম দেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে। পাঞ্চেত ড্যাম আমি এর আগেও শীতকালে বাবা মায়ের সাথে এসেছিলাম ছোটবেলায়, তখন অন্য এক রকম রূপ দেখেছি, কিন্তু এই ভরা বর্ষায় পাঞ্চেত এবং মাইথনের রূপ দেখে মোহিত হয়ে গেলাম। দামোদর নদের উপরে এই বিশাল পাঞ্চেত ড্যাম তৈরি করে দামোদর ভ্যালি কর্পোরেশন। পাঞ্চেত ড্যাম সম্পূর্ণ ঝাড়খণ্ডে পড়লেও মাইথন ড্যামের দুদিকে দুটো স্টেট, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড। ওই যে দূরে দেখা যাচ্ছে মজুমদার নিবাস, একটি আইল্যান্ডের উপরে। বরাকার নদীকে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে এই মাইথন ড্যাম। কাছেই রয়েছে মা কল্যাণেশ্বরীর মন্দির। মাইথন বেড়াতে গেলে এই জায়গাটিও অবশ্যই ঘুরে দেখো। মেঘ ভাঙা বৃষ্টি সঙ্গে নিয়ে আমরা কল্যাণীর পথে রওনা দিলাম। সময় লেগেছিল প্রায় 6 থেকে 7 ঘন্টা। মাঝে শক্তিগড়ে আমরা লাঞ্চ করে নিলাম। 2 দিনের জন্য উইকেন্ড ট্রিপ, তোমরা পুরুলিয়া যেতেই পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ফলো করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।